নমস্কার, আমি সুদীপ। আজ মুঘল যুগের পরবর্তী যে শাসক অর্থাৎ হুমায়ুন, তার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন হুমায়ুন সম্পর্কে আমরা দেখব এবং এই প্রশ্নগুলো তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো আসতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো পরীক্ষার প্রশ্নগুলো একবার দেখে নিই যে কী ধরনের প্রশ্ন করা হয় এই হুমায়ুনের এই চ্যাপ্টারটা থেকে। ঠিক আছে? তো দেখো, প্রথমেই রয়েছে হুমায়ুন শব্দের অর্থ কী? তোমরা দেখতে পাচ্ছ হুমায়ুন শব্দের অর্থ কী? হুমায়ুন শব্দের অর্থ হলো ভাগ্যবান। হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। পরবর্তী প্রশ্ন, সম্রাট হুমায়ুনের পুরো নাম কী ছিল? সম্রাট হুমায়ুনের পুরো নাম ছিল নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, বাবর কত খ্রিস্টাব্দে মারা যান এবং হুমায়ুন কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেছিলেন? দেখো, বাবরের পরে যে ব্যক্তিটা এসেছিলেন, বাবরের পর যিনি শাসক হয়েছিলেন তিনি হচ্ছে হুমায়ুন। তাহলে তোমাকে দুটো প্রশ্নের উত্তর একই, অর্থাৎ যে বছর বাবর মারা যায় সেই বছরই হুমায়ুন শাসক হয়েছিল। ঠিক আছে? তো দেখো, এখানে 1530 খ্রিস্টাব্দে আমাদের বাবর মারা গেল এবং ঠিক সেই বছরই 23 বছর বয়সে আগ্রার সিংহাসনে বসেছিলেন কে? হুমায়ুন। ঠিক আছে? দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন সম্রাট হুমায়ুনের ভাই ছিল না? এখানে কে ভাই ছিল না সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো, কামরান, আসকারি, হিন্দাল এই তিনজনেই কিন্তু হুমায়ুনের ভাই ছিল। তো এই মির্জা হাকিম তিনি কিন্তু হুমায়ুনের ভাই ছিলেন না। ঠিক আছে? অপশান ডি, মির্জা হাকিম। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন তার রাজত্বের প্রথম সামরিক অভিযান কী ছিল? দেখো, 30-এ তো সে বসলো, 1530-এ সে সিংহাসনে বসলো। ঠিক আছে? তার তখন কত বছর বয়স? 23 বছর। তার প্রথম সামরিক অভিযানটা ছিল 1531 সালে, ঠিক তার পরের বছর। ঠিক আছে? তারপর সেই 1531 সালে তিনি কোন দুর্গটাকে জয় করেছিল বা তার প্রথম অভিযানটা কী ছিল? তো তার প্রথম অভিযান ছিল কালিঞ্জর দুর্গ জয়। ঠিক আছে? বুন্দেলখন্দের শাসক প্রতাপরুদ্র দেবের বিরুদ্ধে ছিল তার প্রথম অভিযান। ঠিক আছে? বুন্দেলখন্দের শাসক প্রতাপরুদ্র দেবের বিরুদ্ধে তার প্রথম অভিযানটা করেছিল এবং এটা কোন দুর্গ ছিল? কালিঞ্জর দুর্গ। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, হুমায়ুন ও আফগান নেতা শের খানের মধ্যে প্রথম সংঘর্ষ কত খ্রিস্টাব্দে চুনার দুর্গ অবরোধকে কেন্দ্র করে হয়েছিল? ঠিক আছে? তো কত খ্রিস্টাব্দে হয়েছিল আফগান নেতা এবং হুমায়ুনের মধ্যে একটা সংঘর্ষ? তো 1532 খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে? 1532 খ্রিস্টাব্দে হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, হুমায়ুন দিল্লিতে যমুনা নদীর তীরে কোন নতুন নগরটি প্রতিষ্ঠা করেছিলেন? হুমায়ুন দিনপানাহা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, ভারতের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো কত খ্রিস্টাব্দে হয়েছিল চৌসার যুদ্ধ? 1539 খ্রিস্টাব্দে। 1539 খ্রিস্টাব্দে। ঠিক তার পরের বছরই একটা যুদ্ধ হয়েছিল যার নাম হচ্ছে কনৌজের যুদ্ধ, যেটা 1540-এ হয়েছিল। ঠিক আছে? ওটাকে বিল্লগ্রামের যুদ্ধও বলা হয়ে থাকে। ঠিক আছে? পরবর্তী দেখো, চৌসার যুদ্ধে হুমায়ুন কার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল? দেখো, চৌসার যুদ্ধে পরবর্তী প্রশ্নটাতে দেখো যে চৌসার যুদ্ধে হুমায়ুন কার কাছে পরাজিত হয়েছিল? শের শাহ সুরি বা শের খাঁয়ের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। ঠিক আছে? ওকে, পরে প্রশ্ন, চৌসার যুদ্ধে পরাজিত হয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর হুমায়ুনকে কোন ভিস্তিওয়ালা ডুবন্ত অবস্থা থেকে রক্ষা করেছিল? তো এটা স্টোরিটা একটু বলি। মানে ব্যাপারটা হচ্ছে যে তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন, যেহেতু তিনি পরপর দুটো যুদ্ধে হেরেছিলেন। তো একটা তো হলো 1539 খ্রিস্টাব্দে হলো চৌসার যুদ্ধ, ঠিক তার পরের বছর অর্থাৎ 1540 খ্রিস্টাব্দে হয়েছিল কনৌজের যুদ্ধ। এই কনৌজের যুদ্ধ বা যেটাকে বিল্লগ্রামের যুদ্ধও বলা হয়ে থাকে, এই দুটো যুদ্ধতে পরপর হারার পর সে নিঃস্ব হয়ে গেছিলো এবং তার পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তো তিনি যখন পালাতে যাচ্ছিলেন তখন একটা নদী সামনে এসে পড়ে। সেই নদীটাকে ক্রস করার জন্য তার ওখানে একটা মাঝি ছিল। সেই মাঝি তিনি বলেছিলেন যে সেই মাঝিকে তিনি বলেছিলেন যে আপনি যা চাইবেন সেটাই আপনাকে দেওয়া হবে। তো মাঝি দেখলো যে পয়সা তো সবার কাছ থেকেই নিই, তো এনার কাছ থেকে কিছু আলাদা কিছু চাওয়া যাক, যিনি একজন সম্রাট,
তো তিনি বলেছিলেন যে আপনি যখন আবার ক্ষমতা ফিরে পাবেন তখন আমাকে একদিনের জন্য আপনি আমাকে রাজা বানাবেন। তো পরবর্তীকালে তিনি সেটা করেও ছিলেন। তো তাকে ওই শর্তে তাকে নদী পার করে দেয় এবং তিনি সেই সময়ের জন্য মুক্ত হয়েছিলেন। পরবর্তীকালে আবার শেরশাহ সূরি মারা যাওয়ার পর আবার সিংহাসনে তিনি বসেছিলেন এবং একদিনের জন্য ওই মাঝিকে সে ইয়েও বানিয়েছিল, ঠিক আছে, কী বলে ওটাকে, রাজাও বানিয়েছিল। পরবর্তী প্রশ্ন, এটার নাম কী ছিল, এই লোকটার নাম ছিল, ওই মাঝিটার নাম ছিল নিজাম, ঠিক আছে, এটার নাম ছিল নিজাম। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্নে রয়েছে কোন যুদ্ধ জয়ের পর শেরশাহ উপাধি ধারণ করেছিলেন? চৌসার যুদ্ধ জয়ের পর তিনি শেরশাহ উপাধি ধারণ করেছিলেন। শেরশাহ উপাধি ধারণ করেছিলেন ইয়ের পর, ঠিক আছে। আমরা শেরশাহ নিয়েও আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আজকে আমরা ফোকাস করব বেশি হুমায়ুনের উপরে, ঠিক আছে। দেখো, বিল্লগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1540 খ্রিস্টাব্দে, এটা আমরা আগেই বলেছি। তো এই কোশ্চেনটাতে এমন কিছু নতুন কিছু নয়। পরে কোশ্চেনটা যায়, কোন যুদ্ধে শেরশাহের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়ে হুমায়ুনকে ভারত ছেড়ে দীর্ঘ 15 বছর নির্বাসিত জীবন কাটাতে হয়েছিল? কোন যুদ্ধে শেরশাহের কাছে চূড়ান্ত পরাজিত হয়েছিল? তো যুদ্ধটা কোন যুদ্ধ ছিল? কনৌজের যুদ্ধ। দেখো, প্রথমে হলো চৌসার যুদ্ধ, তারপরে হলো কনৌজের যুদ্ধ। ওই কনৌজের যুদ্ধে আর তার কাছে কিছু থাকলো না যে আবার সে ওই সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করতে পারে, একদম তাকে নিঃস্ব করে দিয়েছিল, ঠিক আছে। তো বিল্লগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ যেটা হয়েছিল 1540 খ্রিস্টাব্দে, তারপরই তাকে ওই যে বললাম তাকে পালিয়ে যেতে হয়েছিল এবং তিনি কত বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন? 15 বছর তিনি ফিরতে পারেননি আমাদের দেশে, মানে ইয়েতে। তারপর আবার শেরশাহ সূরি মারা যাওয়ার পর তারপর আবার তিনি এসেছিলেন, মুঘল সাম্রাজ্যকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। অ্যাকচুয়ালি এই যে শেরশাহ সূরি কিন্তু একজন আফগানি ছিল, তো মুঘলদের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। তো শেরশাহ সূরি যেই মারা গেল, তার আফগান বংশ আবার ধূলিসাৎ হয়ে যায় এবং আবার পুনরায় মুঘল সাম্রাজ্য এসে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত থেকে বিতাড়িত হওয়ার পর হুমায়ুন পারস্যের কোন সাফাভিদ শাসকের দরবারে আশ্রয় নিয়েছিলেন? দেখো, ভারত থেকে তো পালিয়ে গেল, কোথায় গিয়েছিল ওই 15 বছর? তো তিনি শাহ তহমাফস, তো এনার কাছে তিনি কি হয়েছিল? এনার কাছে তিনি আশ্রয় নিয়েছিলেন, ঠিক আছে। 15 বছর তিনি এনার কাছেই আশ্রয় নিয়েছিলেন। ইম্পর্টেন্ট এটা যে তিনি কোথায় ছিলেন? তো পারস্যের ইরানে তিনি ছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নির্বাসনকালে 1541 খ্রিস্টাব্দে হুমায়ুন কাকে বিবাহ করেন? তো মনে রেখো, এখানে একটা গল্প আছে। যার কাছে তিনি মানে আশ্রয় নিয়েছিলেন, তারই পুত্রী বা কন্যার সাথে তার বিবাহ হয়, তার সাথেই তাদের বিবাহ সম্পর্ক তৈরি হয় এবং তাদেরই একটা সন্তান জন্ম নেয়, যে পরবর্তীকালে একজন মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক হবে, আকবর, ঠিক আছে। তো সেই মহিলা বা যাকে তিনি বিয়ে করেছিলেন, তার নাম কী ছিল? তার নাম ছিল হামিদা বানু বেগম। হিন্দালের শিক্ষক মীর বাবার দোস্তের কন্যা ছিল এই হামিদা বানু বেগম, তাকে তিনি বিবাহ করেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, হুমায়ুনের নির্বাসনকালে সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে এবং কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, মনে রেখো, পরবর্তীকালেও কাজে লাগবে তোমাদের। সেটা হচ্ছে যে 1542 খ্রিস্টাব্দে 15ই অক্টোবর সিন্ধুর অমরকোটের হিন্দু রাজা রানা প্রসাদের প্রাসাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে দেখো, ভালো করে দেখবে জায়গাটা, যে 15ই অক্টোবর 1942 সালে আকবরের জন্ম হচ্ছে কোথায়? সিন্ধুর অমরকোট নামক জায়গাটাতে, সেখানে তিনি জন্মগ্রহণ করছেন। কার প্রাসাদে হয়েছিলেন? হিন্দু রাজা রানা প্রসাদের কোঠায় তিনি হয়েছিলেন, ঠিক আছে, প্রাসাদে তিনি হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন পারস্যের শাহের সহায়তায় 1545 খ্রিস্টাব্দে তার ভাই কামরানের কাছ থেকে প্রথম কোন দুটি অঞ্চল জয় করেন? কামরানের কাছ থেকে তিনি দুটি অঞ্চল নিয়েছিল, সেটা হচ্ছে কাবুল এবং কান্দাহার, ঠিক আছে। কাবুল এবং কান্দাহার তিনি কামরানের কাছ থেকে তিনি জয় করেন কত খ্রিস্টাব্দে? 1545 খ্রিস্টাব্দে, ঠিক আছে। শের শাহের মৃত্যুর পর সুর বংশের দুর্বলতার সুযোগ নিয়ে হুমায়ুন কত খ্রিস্টাব্দে পুনরায় ভারতের সিংহাসনে পুনরুদ্ধার করেন? দেখো, ও যে চলে গিয়েছিল, তো যতদিন পর্যন্ত এই শের শাহ বেঁচে ছিল ততদিন পর্যন্ত কিন্তু সে আসতে পারেনি, মানে ভারতে সে প্রবেশ করতে পারেনি। যেই শেরশাহ সূরি মারা গিয়েছিলেন, তারপর তিনি আবার এলেন, এসে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করলেন, ঠিক আছে। তো কত খ্রিস্টাব্দে সেই ঘটনাটা হলো? 1555 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1555 খ্রিস্টাব্দে। এবং
দেখো ভালো করে এখানে পড়ো যে 1555 খ্রিস্টাব্দে মে মাসে কোন যুদ্ধে হুমায়ুন সেনাপতি বৈরম খাঁ আফগানদের পরাজিত করে পাঞ্জাব দখল করেছিলেন? মানে ও এসেছিল, ওকে তো সহজে ছেড়ে দেয়নি। এতদিন ধরে শের শাহ সুরি যে সাম্রাজ্য গঠন করে গিয়েছিল, তো সেটার জন্য তাকে যুদ্ধ করে আসতে হয়েছিল। এমনটা নয় যে সে শের শাহ সুরি মরে গেল আর পুরোটা ফাঁকা হয়ে গেল আর যে ও এলো আর বসে গেল, তা নয় কিন্তু। তাকে রীতিমতো যুদ্ধ করেই এখানে ফিরতে হয়েছিল। এবং যুদ্ধটা কী যুদ্ধ ছিল? মাছিওয়ারার যুদ্ধ, ঠিক আছে? মাছিওয়ারার যুদ্ধ যেটা হয়েছিল, ব্যাটেল অফ মাছিওয়ারা, এটা কত সালে হয়েছিল? 1555 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এই যুদ্ধের মাধ্যমে তিনি আবার ভারতে তার মুঘল সাম্রাজ্যকে পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, 1555 খ্রিস্টাব্দে জুন মাসে কোন চূড়ান্ত যুদ্ধের মাধ্যমে হুমায়ুন সিকান্দার শাহের সুরিকে পরাজিত করে দিল্লি সিংহাসন ফিরে পান? তো সারহিন্দের যুদ্ধ, এই যুদ্ধটা বেশি মনে রাখবে। হ্যাঁ, দিল্লি সিংহাসনটাকে অ্যাকচুয়ালি খুঁজে পেয়েছিল সে এই সারহিন্দের যুদ্ধের পরই, ঠিক আছে? কত সালে হয়েছিল? 1555 খ্রিস্টাব্দে। আগে যুদ্ধটা মনে রাখবে, কিন্তু তার সাথে সাথে এইটাকে অবশ্যই মনে রাখবে, এইটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সারহিন্দের যুদ্ধ 1555 কার সাথে কার হয়েছিল? সিকান্দার শাহের সাথে হুমায়ুনের হয়েছিল। সিকান্দার শাহ সুরির সাথে হুমায়ুনের হয়েছিল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, সিংহাসন পুনরুদ্ধারের মাত্র 7 মাস পর 1556 খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যুর কারণ কী ছিল? তাহলে দেখো এখান থেকে বেশ কিছু ইনফরমেশন পাচ্ছ। দেখো প্রথম কথা হচ্ছে, হুমায়ুন যে বছর বসলো সিংহাসনে, তার ঠিক 7 মাস পর তিনি 1556 খ্রিস্টাব্দে মারা গেল। কী করে মারা গেল? তার কপালটাই খারাপ, সে রাজা হওয়ার সুযোগটাই পেল না বেশি দিন। তো লাইব্রেরি থেকে সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে মারা গেল। দিনপানা নামক যে একটা তৈরি করেছিল, সেখানেই এই ঘটনাটা ঘটেছিল, ঠিক আছে? লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল কে? এই হুমায়ুন। এটাও পরীক্ষাতে বহুবার এই প্রশ্ন এসেছে। হুমায়ুন দিল্লির দিনপানাহা দুর্গের ভিতরের কোন লাইব্রেরি বা গ্রন্থের সিঁড়ি থেকে পড়ে মারা যায়? শের মণ্ডল। লাইব্রেরিটা কী ছিল? শের মণ্ডল, ঠিক আছে? দিনপানাহার ভিতরের কোন লাইব্রেরি বা গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে সে মারা গিয়েছিল? শের মণ্ডল থেকে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, হুমায়ুন সারা জীবন হোঁচট খেয়েছেন এবং হোঁচট খেয়েই তার মৃত্যু হয়েছে। হুমায়ুন সারা জীবন হোঁচট খেয়েছেন এবং হোঁচট খেয়েই তার মৃত্যু হয়েছে। এই কথাটা, এই বিখ্যাত উক্তিটি কোন ঐতিহাসিক করেছিল বলো? যে সে সারা জীবন সে হোঁচট খেতে খেতেই গেল তার, এমনকি মৃত্যুটা হলো তার হোঁচট খেয়ে, ঠিক আছে? স্ট্যানলি লেনপুল এই কথাটা বলেছিল, ঠিক আছে? স্ট্যানলি লেনপুল এই কথাটা বলেছিল। বিখ্যাত গ্রন্থ হুমায়ুন নামা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই যে পুরো বললাম, তার মধ্যে বলতে পারো সব থেকে ইম্পর্ট্যান্ট এটা 2-3টে কোশ্চেন, যেমন ধরো ওই যে চৌসার যুদ্ধ, বিল্লগ্রামের যুদ্ধ বা কনৌজের যুদ্ধ, তারপর এই হুমায়ুন নামা, এই প্রশ্নগুলো একদম মানে ঘুমিয়েও যেন তোমাকে যে কেউ যদি জিজ্ঞেস করে, যেন সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিতে পারো, এতটা ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, ঠিক আছে? তো হুমায়ুন নামা কে রচনা করেছিল সেটা বলো। তো মনে রাখবে, গুলবাদম বেগম এই হুমায়ুন নামা রচনা করেছিলেন। তার বোন ছিল এই গুলবাদন বেগম, ঠিক আছে? তিনি রচনা করেছিলেন। হুমায়ুন নামা রচয়িতা গুলবাদন বেগম সম্পর্কে হুমায়ুনের কে ছিলেন? সৎ বোন ছিলেন, ঠিক আছে? বাবরের কন্যা ছিল এই গুলবাদন বেগম, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, দিল্লির বিখ্যাত হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিল? যে হুমায়ুনের যে মারা যাওয়ার পর যে হুমায়ুনের সমাধি তৈরি করা হয়েছিল, সেটা কে নির্মাণ করেছিলেন? তো নির্মাণ করেছিলেন হাজি বেগম বা হামিদা বানু বেগম, ঠিক আছে? হুমায়ুনের প্রধান মহিষী বা স্ত্রী আর কি, হামিদা বানু বেগম। তারপর দেখো, ভারতের কোন মুঘল স্থাপত্যকে তাজমহলের পূর্বসূরি বলা হয়? ঠিক আছে, তাজমহলের প্রিকসর অফ তাজমহল কাকে বলা হয়? ঠিক আছে, বা মিনিয়েচার ভার্সন বলা হয়, এরকম নানা ধরনের, মানে তাজমহলের সাথে তুলনা করা হয়, মানে তার আগে, তাজমহলের আগে কোন জিনিসটা ছিল? তো মনে রাখবে, হুমায়ুনের এই সমাধিটাকেই তাজমহলের পূর্বসূরি হিসেবে মনে করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, দিল্লি হুমায়ুনের সমাধি প্রধান স্থাপত্য বা আর্কিটেক্ট কে ছিলেন? কে তৈরি করেছিল কথাটা আলাদা, কে গঠন মানে আর্কিটেক্ট এটা আলাদা কথা। দেখো, আমি আমার বাড়ি তৈরি করেছি, আমি পয়সা লাগিয়েছি, মানে এই নয় যে আমি বাড়িটাকে নিজে হাতে গেঁথেছি। তো যে হাতে গেঁথেছে সে হচ্ছে আর্কিটেক্ট, ঠিক আছে? তো বলতে পারো মিস্ত্রি কে ছিল? তো মির্জা গিয়াস, শুধুমাত্র এইটুকু মনে রাখবে, মির্জা গিয়াস একজন পারস্য স্থপতি ছিলেন। তিনি এই হুমায়ুনের বানিয়েছিলেন, টম্বটাকে বানিয়েছিলেন। হুমায়ুন টম্ব কে বানিয়েছিল? মির্জা গিয়াস আর্কিটেক্ট ছিল। আর কে করেছিল, মানে কার রক্ষণাবেক্ষণ হয়েছিল জিনিসটা? তো মনে রাখবে যে হুমায়ুনের যে স্ত্রী হামিদা বানু বেগম, তার হয়েছিল।
কোন মুঘল সম্রাটের রাজত্বকাল 2 দফায় বা 2টি পৃথক পর্বে বিভক্ত হয়েছিল? তো অবশ্যই দেখবে 1530-এ হুমায়ুন বসলো, ঠিক আছে। তারপর 1540-এ সে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেল। আবার সে 1555-তে সে এলো এবং 56-তে সে মারা গেল। তো এখান থেকে এত দূর এবং তারপর থেকে এই যে মাঝে যে একটা গ্যাপ তৈরি হয়ে গেল, আফগান ঢুকে গেল, এই আফগান যে ঢুকে গেল, এই কারণে এই বলা হয় নাকি যে এই হুমায়ুনের যে হুমায়ুনের যে শাসনকালটা, এটা 2টি আলাদা আলাদা পর্বে বিভক্ত ছিল, ঠিক আছে। প্রথমে কিছুটা, তারপরে আবার মাঝখানে আফগান, ঠিক আছে, আফগান চলে এলো, তারপরে আবার কন্টিনিউ হতে থাকে, ঠিক আছে। এরপর আকবর আসবে, ঠিক আছে, শাহজাহান আসবে, ইত্যাদি সব ধীরে ধীরে আসবে। কোন মুঘল সম্রাট জ্যোতিষশাস্ত্রে গভীর বিশ্বাস রাখতেন এবং সপ্তাহে 7 দিন 7 ভিন্ন রঙের পোশাক পরিধান করতেন? বলা হয় নাকি যে তিনি এতটা বেশি অদৃষ্টে বিশ্বাস করতেন, তার ফলেই তার কপালে এতটা দুঃখ লেখা ছিল। মানুষকে নিজের যে এখান থেকে অনেকটা মানে শিক্ষা নেওয়া যায়। হুমায়ুন কী করতো, খুব মানে এই ভবিষ্যৎ কী হতে পারে এই নিয়ে খুব এই জ্যোতিষশাস্ত্রে খুব বিশ্বাস করতেন। সেই অনুসারে সে সব কিছু বাস্তু এসব ইত্যাদি অনেক কিছু বিশ্বাস করতেন। কিন্তু দেখো মানে তুমি যদি দেখো ইতিহাসটাকে যদি ভালো করে পড়ো, তুমি দেখবে সবথেকে ভাগ্য খারাপ হচ্ছে এই হুমায়ুনের। নাম হতে পারে হুমায়ুন ভাগ্যবান, কিন্তু সবথেকে ভাগ্য খারাপ হয়েছে এই হুমায়ুনের। সে প্রথমে এলো, তারপর পরপর যুদ্ধে হারতে থাকলো। মানে বাবর পরপর যুদ্ধে জিতেছিল, ও পরপর যুদ্ধে হেরে গেল, ঠিক আছে। এমন অবস্থা হলো যে তাকে দেশ ছাড়তে হলো। তার বাবা তৈরি করে যাওয়া বিশাল বড় এই সাম্রাজ্য তাকে ছেড়ে চলে যেতে হলো। আবার সে ততদিন পর্যন্ত দেশে ফিরতে পারলো না যতদিন ও বেঁচে ছিল। এমনটা নয় যে সে আবার তাকে পরাজিত করে এসেছে, না তা নয়। শেরশাহ সূরি যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত সে কিন্তু ভারতে আসতে পারেনি। শেরশাহ সূরি মারা যাওয়ার পর তারপর তিনি ভারতে এলেন এবং সে আসার পরই 7 মাসের মধ্যে তিনি আবার হোঁচট খেয়ে লাইব্রেরি থেকে পড়ে আবার মারাও গেল, ঠিক আছে। তো এখান থেকে কী বোঝা যাচ্ছে, অত বেশি ওই কী হতে পারে কী হবে সেটা সম্পূর্ণ তোমার মানে নিজের ভাগ্য নিজে রচনা করো। আজ যদি তুমি পরিশ্রম করো, ভবিষ্যৎ তোমার ভালো হবে। বেশি ভবিষ্যতের উপরে মানে ওই জ্যোতিষশাস্ত্র ইত্যাদিতে বিশ্বাস করে নিজেকে মানে আইডিয়াল ছেড়ে দেওয়াটা একদমই একটা বোকামের কাজ, ঠিক আছে। নিজেকে পরিশ্রম করো আজ, ঠিক ভবিষ্যতে তার ফলাফল পাবে। দেখো পরবর্তী প্রশ্ন যে আর কিছু নেই। এবার আমরা একটা খুব গুরুত্বপূর্ণ এই যে পুরো ইয়েটা পড়লাম, তার একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এখন আমরা দেখে নেব যে হুমায়ুনের জীবন ও প্রধান যুদ্ধসমূহের কিছু সংক্ষিপ্ত আমরা কিছু জিনিসটা একটু দেখে নিই জায়গাটা কীরকম। দেখো, প্রথমেই দেখব কোন কোন যুদ্ধ হয়েছিল তার জীবনে, কোন বছরে হয়েছিল সেটা, তার প্রতিপক্ষে কে ছিল, আর ফলাফল কী হয়েছিল সেটাও আমরা জেনে নেব, ঠিক আছে। দেখো, প্রথমেই সে 1531 খ্রিস্টাব্দে কালিঞ্জ দুর্গ সে অভিযান করেছিল। কত খ্রিস্টাব্দে? 1531 খ্রিস্টাব্দে। কার প্রতিপক্ষে গিয়েছিল? সে প্রতাপরুদ্রদেব, ঠিক আছে, প্রতাপরুদ্রদেব। এবং তার ফলে কি হয়েছিল? হুমায়ুন প্রথম সামরিক অভিযান ছিল এটা। এর গুরুত্বটা কী ছিল? এটা সম্পর্কে গুরুত্ব এটাই যে এটা ছিল হুমায়ুনের প্রথম সামরিক অভিযান, প্রথম যুদ্ধ 1531 খ্রিস্টাব্দে। বেশ, তারপর দেখো চৌসা যুদ্ধ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। 1539 খ্রিস্টাব্দে শেরশাহ সূরি বনাম হুমায়ুন, মানে শেরশাহর সাথে হয়েছিল এটা। আর হুমায়ুন পরাজিত হন এবং নদী পার হয়ে পালান, ঠিক আছে। অ্যাকচুয়ালি তিনি তারপরের যে ইয়েটা হয়েছিল সেটাতে পালিয়েছিলেন। তার মানে কনজের বিল্লগ্রামের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে শেরশাহ সূরি বনাম হুমায়ুন, মানে ওই একই লোকের সাথেই হয়েছিল। প্রথমটাও শেরশাহ সূরি, দ্বিতীয়টাও শেরশাহ সূরি, ঠিক আছে। কিন্তু তিনি হুমায়ুন চূড়ান্ত পরাজিত হয়ে 15 বছরের জন্য নির্বাসিত হন, ঠিক আছে। তো প্রথমটাতে পালিয়ে যায়নি, দ্বিতীয়টাতে তিনি পালিয়ে গিয়েছিলেন, পুরো দেশ ছেড়েই পালিয়ে গিয়েছেন, ঠিক আছে। 15 বছরের জন্য তিনি আর ফিরতে পারেননি। তারপর দেখো ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল আকবরের জন্ম কত সালে হলো? 1542 খ্রিস্টাব্দে হলো। সিন্ধুর অমরকোটে হলো। হামিদা বানু বেগমের গর্ভে আকবরের জন্ম হয়। তাহলে আকবরের মায়ের নাম কি? হামিদা বানু বেগম, ঠিক আছে। তারপর মাছিওয়ারার বা সারহিন্দের যুদ্ধটা খুব ইম্পর্টেন্ট। সারহিন্দের যুদ্ধ কত সালে হয়েছিল? 1555 খ্রিস্টাব্দে। কার সাথে হয়েছিল? সিকান্দার শাহ সূরি বনাম মুঘল সেনা, ঠিক আছে, তাদের সাথে হলো। এবং আফগানদের হারিয়ে হুমায়ুন দিল্লির সিংহাসনে ফিরে পান। মানে এই যুদ্ধের ফলেই যে মুঘল সাম্রাজ্যকে ছেড়ে চলে গিয়েছিল, সেই সাম্রাজ্য আবার সে ফিরে পেল এই যুদ্ধের ফলেই, সারহিন্দের যুদ্ধের ফলেই 1555 খ্রিস্টাব্দে। এবং মনে রেখো যে মহাপ্রায়ণ মানে হচ্ছে তার মৃত্যু ঘটেছিল 1556 খ্রিস্টাব্দে শেরমন্ডল লাইব্রেরি বা দিনপানহাটাই বেশি মনে রেখো, হ্যাঁ। এবং সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছিল, লাইব্রেরি ছিল একটা, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের হুমায়ুন সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ একটি ক্লাস।
এই ক্লাসটা দেখার পর আমার মনে হয় যে তোমাদের হুমায়ুন সম্পর্কে আর কারো কোনো ডাউট থাকবে না। কোশ্চেন অ্যান্সারের মাধ্যমেই এগুলোকে আমরা কমপ্লিট করলাম এবং পরবর্তীতেও এইভাবেই আমরা ইতিহাসটাকে এইভাবেই শেষ করব। তো দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলোকে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলে, যাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে যেও। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, রাখছি।